প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রথম আলোর কূটনৈতিক রিপোর্টার রাহিদ ইজাজ। ভালো আছেন? জি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। অর্থ উপদেষ্টা বললেন, আইএমএফের ঋণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। মানবিক করিডোর নিয়ে উদ্বিগ্ন বিএনপি সহ বিভিন্ন দল। দৈনিক যুগান্তর, তিন বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক, হামলার বদলা নিতে পূর্ণ স্বাধীনতা প্রদান। শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া। মানবিক করিডোর প্রসঙ্গে বিশ্লেষকদের অভিমত, সরকারের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ। দৈনিক সমকাল, সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না পিএসসি, 1 মাসের পথে ক্ষতিপূরণ ভাতা চায় পুলিশ। নির্বাচনে পুলিশ যাতে কারো স্বার্থে ব্যবহার না হয়, উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর ইউনূস। কালের কণ্ঠ, আবারও সক্রিয় স্বপন আমিন চক্র, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে জালিয়াতি, বিপর্যস্ত অর্থনীতি, সংকটে রাজনীতি। দৈনিক ইত্তেফাক, সব শর্ত মেনে আইএমএফের ঋণ নেওয়া হবে না, অর্থ উপদেষ্টা। হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। বাংলাদেশ প্রতিদিন, এখনও তৎপর মালয়েশিয়ার সিন্ডিকেট, আরও জটিল রোহিঙ্গা পরিস্থিতি। মানবজমিন, মানবিক করিডোর নিয়ে বিতর্ক, শিক্ষার্থী ও পিএসসির মাঝে ব্রিজ হয়ে সমস্যা সমাধানের লক্ষ্য, প্রক্সি ভোট নিয়ে সন্দেহ দলগুলোর। আমার দেশ, উপাচার্যের সহায়তায় গুম জঙ্গি নাটকে গ্রেপ্তার খুলনা বিশ্ববিদ্যালয়। দেশ ছেড়ে পালিয়েছেন খায়রুল হক। খবরের কাগজ, দেশ ছাড়ছেন মেধাবীরা, এবার আসামি সুবর্ণা, শাওন, অপু, নুসরাত সহ 17 শিল্পী। আমাদের সময় শিরোনাম, বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকিগুলো কি? কালবেলা শিরোনাম, ব্যান্ডউইথও আসছে চোরাই পথে, রাজনৈতিক প্রভাবমুক্ত হতে চায় পুলিশ। দৈনিক দিনকাল, স্বৈরাচারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়ে পুলিশ। আলোকিত বাংলাদেশ, ওষুধের জামে চিরে চ্যাপ্টা রুগী। রূপালী বাংলাদেশ, দুর্নীতিতে নট আউট পাবনা বিশ্ববিদ্যালয়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে 2 মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি। ইনকিলাব, করিডোর নিয়ে ধূম্রজাল, ব্যাংক খাত এখনও আস্থাহীনতায়। দৈনিক জনকণ্ঠ, দ্বিতীয় বাংলাদেশ গড়তে চাই। পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা, আইএমএফের সব শর্ত মেনে ঋণ নিতে চাই না। রাহিদ, আপনি শিরোনাম শুনলেন, ভারত পাকিস্তানের যে উত্তেজনা, সেই উত্তেজনা কি আর একটু পারদ বাড়ল কিনা? পাকিস্তানে যেমন ড্রোন হামলা করার দাবি এবং ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। ধন্যবাদ ভাই। যেটা আপনি বলছিলেন যে আমরা যদি শিরোনামগুলো দেখি, বিশেষ করে কাল রাতে যে বৈঠকটি ভারতে হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং 3 সার্ভিসেস চিফ নিয়ে যে মিটিং, সেখানে বলা হয়েছে যাদের পূর্ণ স্বাধীনতা, যা অপারেশন ফ্রিডম যেটা বলে, সেটা দেওয়া হয়েছে যাতে করে পাকিস্তানের বিরুদ্ধে সেই 22 তারিখের পেহেলগাম যে বিয়োগান্তক ঘটনা, সেটার একটা বদলা নিতে বা প্রতিশোধ নিতে। তো সে জায়গায় এখন টাইমিং বলুন, অ্যাপ্রোচ বলুন, তাদের লক্ষ্যবস্তু বলুন, সেটা পুরোপুরি 3 বাহিনীকে দেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমরা জানি গতকাল পাকিস্তানের বিম্বার জেলায় একটা কোয়াডকপ্টার বা ড্রোন, যেটাকে নজরদারি করার জন্য ব্যবহৃত, সেটা পাকিস্তান ভূপাতিত করার দাবি করেছে এবং বলছে যে তাদের নজরদারি করা হচ্ছিল আকাশসীমা লঙ্ঘন করে। আর আজকে সকালে অনুষ্ঠানে যখন আসি, তার 15-20 মিনিট আগে দেখছিলাম যে এলওসি বা নিয়ন্ত্রণ রেখা বলে আমরা যেটাকে জানি, সেখানে কিন্তু গোলাগুলি হয়েছে ছোট অস্ত্রের। তার মানে টানা 5ম দিন পেরিয়ে 6ষ্ঠ দিনও সেই গোলাগুলির ঘটনা গড়ালো। তারপর আজকে আবার ভারতের মন্ত্রিসভার একটা বৈঠক আছে। তো সব মিলিয়ে যে জায়গায় যাচ্ছে, 2 পক্ষের পাল্টাপাল্টি। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি, যখন কাল রাতে নরেন্দ্র মোদি তার এরকম একটা বিশেষ বৈঠক বা সভা ডেকেছেন, তারপরে রাতে আপনার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলছেন যে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে আগামী
অর্থাৎ গত রাত থেকে টাইমলাইন যদি ধরি 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা করবে। এর আগে খাজা মোহাম্মদ ইউসুফ একদিন আগে তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে ভারত হামলা করতে পারে, সেজন্য তারা সম্ভাব্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং আপনি অনুষ্ঠানের আগে বলছিলেন কতটা কি পারবে, ফুল স্কেল যাবে কিনা। তো আমরা পুরো জিনিসটাকে যেটা দেখছি 22 তারিখ যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু থামছে না। সেটা বক্তব্য পাল্টা বক্তব্য আছে, ছোটোখাটো অস্ত্র দিয়ে গোলাগুলি হচ্ছে, তারপরে ফুল স্কেল ওয়ার হবে কিনা। আবার আমরা যদি ইন্ডেক্সগুলো দেখি সক্ষমতার দিক থেকে ভারতে গিয়ে থাকলেও পারমাণবিক ক্ষমতায় পাকিস্তানে গিয়ে, তো উৎকণ্ঠাটা কিন্তু বাড়ছে। এবং এবারকার দুই পক্ষের দুই বৈরী উপমহাদেশের প্রতিপক্ষের সংকটের বড় মাত্রা যোগ করেছে সিন্ধু নদ থেকে একতরফা ভারতের মানে প্রত্যাহার করে না, পানি প্রত্যাহার করে না, এবং সেটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে এমনটা বলা হচ্ছে। তো সব মিলিয়ে জিনিসটা খুব গোলমেলে জায়গায় আছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আপনার কি মনে হয় যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো তারপরে এই যে জাতিসংঘে দুই দেশেই পাল্টাপাল্টি অভিযোগ করেছে এবং এইটা যে এত বড় জায়গায় চলে যাবে, এটা কি কাঙ্ক্ষিত? এটা কাঙ্ক্ষিত না, কিন্তু জিনিসটা তো এর আগে তো 47-এর উপমহাদেশের বিভক্তির পর অন্তত 3-3বার তারা যুদ্ধে জড়িয়েছে এবং বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার জন্য একে অপরকে দায়ী করেছে। এবং বলা হয়ে থাকে, দুপক্ষে বলে থাকে ঢালাও অভিযোগের সত্যতা নাই। কিন্তু এটা যে বাস্তবতা যে এই উত্তেজনা বলুন, তাদের মধ্যে যে বৈরিতা বলুন, সেটা কিন্তু থামছে না। এবং এবার যেটা হয়েছে পেহেলগামে পর্যটনের পিক সিজনে আমরা যেটা ধরি এই সময়টা হয়েছে, এবং খুব এই যে 26 জনের প্রাণঘাতী করেছে, আমি যদি ভুল না করি, একজন নেপালের, বাকি সবাই ভারতীয় নাগরিক। এবং মোদি এক ধরনের ন্যারেটিভ চালু করেছিলেন যে পর্যটন কেন্দ্র বা কাশ্মীরের ওই জায়গাটা খুব নিরাপদ। সেই ন্যারেটিভটাও কিন্তু ভেঙে গেছে, বা আমরা বলতে মানে যে ফানুসটা ফুটো হয়ে গেছে। তো সেই জায়গাতে এটা কাঙ্ক্ষিত না যেমন ঠিক, তেমনিভাবে এটা তো চলছে দুই দেশের মধ্যে। মার্চে যদি বলেন ওই বালুচ লিবারেশন আর্মি যে ট্রেনে হামলা চালালো, তখন কিন্তু আবার পাকিস্তান সাথে সাথে ভারতকে দায়ী করেছে। এই যে পাল্টাপাল্টির বিষয়টা, এটাতে কিছু সত্যতা আছে, কিছু অতিরঞ্জন আছে বা অতিকথন আছে, এটি নতুন কিছু না। কিন্তু এবার এই স্কেলে ঘটবে, এবং বিশেষ করে পেহেলগামের মতো জায়গায় এরকম জনসমক্ষের প্রচুর মানুষজন আছে, এটা আপনার অনেককে খুব ভিত্তিটা নাড়িয়ে দেওয়ার মতো। যে এবং প্রচুর পর্যটক তো যায়, আমরা ইতিমধ্যে দেখেছি প্রচুর ধরপাকড় হয়েছে। 87টা, আমি যদি ভুল না করি, 87টার মতো পর্যটন কেন্দ্রের মধ্যে 48টা বন্ধ করে দেওয়া হয়েছে, বাকিগুলো নিরাপত্তা অবস্থা বন্ধ করার মতো। আলটিমেটলি বলা যায় মোটামুটি একটা স্থবির পরিস্থিতি, সেখানে একটা জরুরি অবস্থা এমন পরিস্থিতি গেছে। তো সেই জায়গাতে এখন পর্যন্ত আমি মনে করি, আমরা আশাও করব যে শান্তিকামী মানুষ হিসেবে যুদ্ধে জড়াবে না শেষ পর্যন্ত, এবং সেই প্রত্যাশা আমাদের থাকুক। এবং আমি আশা করব পানি নিয়ে যেটা বলা হচ্ছে, এখানে দুটো কথা বলতে চাই। পানি নিয়ে সিন্ধু নদী দুই পক্ষের টানাপোড়েন কিন্তু আজকে বেশ কয়েক বছর ধরে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, সম্পর্কের বৈরিতা, নানান মাত্রায় তারা কিন্তু 10 বছর ধরে এটা চেঞ্জ করার কথা বলছিল। তো সেই জায়গায় একতরফাভাবে প্রত্যাহার করে নেওয়া, এবং পাকিস্তানের তো আপনার কৃষি বলুন, জিডিপি বলুন, অন্তত 80% পানির উপর নির্ভর করে। এবং সিন্ধু অববাহিকা দিয়ে ভারত পাকিস্তান 5টা নদী, এই যে প্রসেসটা, কিন্তু আমি এখানটায় মনে করি একটা সংকট তৈরি হচ্ছে, নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু রাতারাতি পানিটা উইথড্র করার ফলে মতো অবস্থা কিন্তু এখনই তৈরি হয়নি, এটা কয়েক বছর লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের আলোচনা নিয়ে একটু আসি। মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, যেমন মানবিক করিডোর নিয়ে উদ্বিগ্ন বিএনপি সহ বিভিন্ন দল, এবং এখানে যেটা বলা হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সভায় আলোচনায় বলা হয়েছে এর সঙ্গে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন জড়িত। জি, ধন্যবাদ রেজানু ভাই ইস্যুটা আনার জন্য। দেখুন, মানবিক করিডোর, বা আমরা তো জানি রাখাইনে রোহিঙ্গা ঢল আসার পর সেটা আমাদের উপর কিভাবে চেপে আছে, বিশেষ করে কক্সবাজার এবং আশপাশে উখিয়া কক্স টেকনাফ তো আছেই, প্লাস বান্দরবনে যেহেতু মিয়ানমার সীমান্ত লাগো, তাতে প্রভাব আছে। আমাদের আর্থসামাজিক একটা চাপ তৈরি হয়েছে, নিরাপত্তার ঝুঁকি বেড়েছে, এটা তো নতুন নয়। এবং এই ঢলের পর থেকে মোরলেস লোকজন কিন্তু আসছে, এবং তাতে নতুন মাত্রা যোগ হয়েছে। গত 23 সালের নভেম্বরে যে অপারেশন 1027 বলে যেটা শুরু হয়েছিল, বিদ্রোহীরা সামরিক জান্তার
বিরুদ্ধে। তো তারপর থেকে থেমে থেমে আসছিল। আমি এবং গত চলতি সপ্তাহের হিসেব অনুযায়ী অন্তত 1,10,000-এর বেশি রোহিঙ্গা নতুন করে ঢুকেছে 2023-এর নভেম্বর থেকে। তো পরিস্থিতিটা কিন্তু খুবই উদ্বেগের, ভয়ের, এবং প্রতিদিন গড়ে 30 থেকে 45 জন আসছেন, অর্থাৎ থামছে না। আমরা তো লোক একটাও পাঠাতে পারিনি, থামছে না। তো এই প্রেক্ষাপটে গত বছরের অক্টোবরে ইউএনডিপি একটা ফোরকাস্টিং রিপোর্ট করেছিল, যেটা বলা হচ্ছে রাখাইনে যে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর সাথে যে সংঘাত লড়াই চলছে, এবং আমরা জানি রাখাইনে 17টা জেলার মধ্যে 14টা তারা দখল করে ফেলেছে। তো এই অবস্থায় যদি চলতে থাকে, সেখানে একটা মানবিক সংকট দেখা দিতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। খুব ইন্টারেস্টিং হচ্ছে ইউএনডিপির এই রিপোর্টটা প্রকাশের অন্তত 2 মাস আগে অগাস্টের 19 তারিখ স্পেশাল অ্যাডভাইজারি কমিশন অন মিয়ানমার বলে একটা বিশেষায়িত, আমি সিভিল সোসাইটি গ্রুপ বলি ইন্টারন্যাশনাল, তো তারা বাংলাদেশ সরকারকে বলেছিল রাখাইনে এরকম একটা সংকট যাচ্ছে, আপনারা একটা মানবিক করিডোর, তারা কিন্তু মানবিক করিডোর কথাটা প্রথম বলে। ইন্টারেস্টিং এই জন্যই বলছি, ইউএনডিপি রিপোর্ট বের হবার 2 মাস আগে কিন্তু তারা সতর্ক বার্তা, আহ্বান যেটাই বলি, তার মধ্যে একটা কোঅর্ডিনেশন তাদের মধ্যে ছিল। এরপর হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য মানবাধিকার সংগঠনও বাংলাদেশকে করিডোরের কথা বলছে, এবং জাতিসংঘের মহাসচিব গত রোজায় যখন আসেন, তিনি 1 লাখ মানুষকে ইফতার খাওয়ালেন, তখনও তিনি মানবিক ঠিক করিডোরটা বলেন। দেখুন, করিডোর চ্যানেল অনেকটা ট্রানজিটার করিডোরের মতো চলে আসে। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের রাজনীতিতে 30-40 বছর ধরে বিরাট একটা বিতর্কের বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশ ভারত যখন ট্রানজিটের আলোচনা হয়, সেটা কি করিডোর না ট্রানজিট। তো মানবিক করিডোরটার এই ধরনের একটা ডিনামিক্স আছে। আপনি যদি এটাকে মানবিক চ্যানেল বলেন একরকম, করিডোর বললে আরেক রকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আলোচনার পর্যায়ে আছে নীতিগত সিদ্ধান্ত নেওয়া। আমি নিজেই জানি কতগুলো ফেজ আছে নীতিগত সিদ্ধান্ত, আলোচনা হচ্ছে, আলোচনার পর ইন প্রিন্সিপাল এগ্রি করা, ফাইনাল ডিসিশন নেওয়া, একটা স্টেপ বাই স্টেপ। তো সে জায়গায় যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা নীতিগত, সেটা আপনি পাবলিক করতে পারেন কিনা, এবং পাবলিক করার ফলে যেটা হয়েছে, এবং আমরা অনুষ্ঠান শুরুর আগে বলছি, আমরা অতিকথনের একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক বিএনপি, জামাত সহ অনেকগুলো দল বিরোধিতা করেছে খুব সঙ্গত কারণে। সার্বভৌমত্ব যে প্রশ্ন জড়িত, নিরাপত্তার প্রশ্ন জড়িত, স্পর্শকাতর বিষয় আছে। কারণ মিয়ানমারে একদিকে সেনাবাহিনী আছে, আবার আরাকান আর্মি আছে, জাতিসংঘ একটা পক্ষ, বাংলাদেশ একটা পক্ষ। কাজেই এই ধরনের খুবই সিরিয়াস সেন্সিটিভ ইস্যুতে 4টা পার্টি যদি এক না হয়, এটা আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা বড় প্রশ্ন। কিন্তু তার আগে আমি বলতে চাইবো, এমন একটা আলোচনার পর্যায়ে আছে বা নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে আছে, এই জিনিসটা পাবলিক হওয়াটা কতটা সমীচীন 1 নম্বর। তার চেয়ে বড় কথা, আপনি এই আলোচনার মধ্যে শুধু 4টা পক্ষ তো নয়, দেশের ভিতরে যে রাজনৈতিক পরিস্থিতি সহ অন্যরা আছে, তাদেরকে তো আপনি এখানে অনবোর্ড করতে হবে না, ইগনোর করার সুযোগ আপনার নেই, আপনাকে অনবোর্ড করতেই হবে। তার উপর আছে স্ট্র্যাটেজি নিয়ে যারা কাজ করেন, নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন, তাদের মতামত নেওয়া। কারণ আমরা তো এই জিনিস কখনো আগে করিনি, তো এমন কিছু আমরা করতে পারবো না বা এমন কিছুতে জড়াবো না যেটা চূড়ান্তভাবে আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। পুলিশ সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগের এই সময়টা অনেক কঠিন, এবং নির্বাচনে পুলিশ যাতে কারোর স্বার্থে ব্যবহৃত না হয়, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, এই খবরটা আমরা দেখেছি। আজকে যদি সবগুলা পত্রপত্রিকা দেখি, আর কালকে তো টিভিতে অনলাইনে গেছে, যে পুলিশ সপ্তাহ নিউজ বরাবরই আমরা খুব গুরুত্ব দিয়ে ছাপি, এবং মানুষের নজরও থাকে। কারণ রাষ্ট্রের প্রধান নির্বাহী সেখানে গিয়ে কি কথা বলেন, যে তো সঙ্গত কারণে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে সামনের নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। এবং আমরা যখন নির্বাচনের কথা, গণতান্ত্রিক উত্তরণের কথা বলি, একটা বিষয় কিন্তু ঘুরে ফিরে আসে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু এখনও নড়বড়ে, বা আমি যদি খারাপ বলি খুব বেশি বলা হবে না। তো সেই জায়গায় নির্বাচনের অনেকগুলো যে এলিমেন্ট আছে, তার মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে এই যে পুলিশের রোলটা, যে পুলিশ যদি তার পূর্ণ শক্তিতে বা আস্থার জায়গায় নিজেই নিজের কাজ করার কনফিডেন্স না পায়। কারণ গত বছর ধরেন, গত 15 বছরের দলীয়করণ এবং ইনস্টিটিউশনটাকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে, পুলিশের উপর আস্থা নাই। তারপরে আমরা তো এই অভ্যুত্থানের সময় দেখেছি মানুষের যে মারমুখী অবস্থাটা একদিনে হয়নি, এটা নানান কারণে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তো সেই জায়গায় গত 8 মাস পেরিয়ে 9 মাসে এলাম, পুলিশ কিন্তু সে আগের জায়গায় এখনো ফিরতে পারেনি। আমরা আবার নির্বাচনের কথা বলছি, আবার এই নির্বাচনের কথা যখন বলি, খুব সঙ্গত স্বাভাবিক কারণে
পুলিশের ভূমিকাটা একটা বড় করে চলে আসে। তো খুব স্বাভাবিকভাবে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তাদের দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি, এবং এই কথাবার্তার পাশাপাশি আসলে উদ্যোগ নিয়ে পুলিশকে আগের জায়গায় বলবো না, আমি যে পুলিশ তার প্রপার রোলটা যাতে প্লে করতে পারে সেটার জন্য আমি মনে করি যে খুব ইফেক্টিভ কিছু মেজার নেওয়া উচিত, যাতে করে নির্বাচনের আগে যে শঙ্কা বা উদ্বেগটা এখনও আছে যে পুলিশ তার ভূমিকাটা, অর্থাৎ পুলিশিংটা সে আমাদের এই পুলিশকে দিয়ে হবে কিনা, সেই জিনিসটা বোধহয় অ্যাড্রেস করা খুব জরুরি। এবং সেটা এই হাতে যে কিছুদিন সময় আছে, আমি যদি একটা ডেডলাইন ধরে নেই, অলরেডিতে বলা হয়েছে ডিসেম্বর বা আগামী বছরের জুন। তো এখন যদি আমি বলি যে আমার ডিসেম্বর হলে 8 মাস আর জুন বলে 14 মাস, তো সেটা ধরে আমার টাইম বাউন্ড একটা অ্যাকশনে যাওয়া উচিত, যে ইলেকশন পিরিয়ডটাতে, শুধু নির্বাচনের দিন না, নির্বাচনের অনেক আগেই তো প্রস্তুতি শুরু হয়, তো সেই জায়গাতে পুলিশকে যাতে তার কাজ করার মতো সক্ষমতা দিয়ে আপনার মাঠে নামানো, সেই জন্য বোধহয় কাজ করা, উদ্যোগ নেওয়াটা খুব জরুরি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরো আলোচনা করতে পারতাম, আইএফএফ এর ঋণ নিয়ে ছিল, আমাদের সময় একদম একেবারেই নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।